বিঘ্ন হয়েছে, তবুও তিনি চিত্তরঞ্জন দাসকে যখন চিঠি লিখছেন তিনি বলেন যে আমার যৌবনের অনেক উৎসব, আমি খুব এনার্জেটিক, আমি কর্ম করতে পারি, কর্মঠ আছি, কিন্তু আমার বিদ্যা বুদ্ধি বিশেষ নেই, আমি আপনার সাথে কাজ করতে চাই। এবং চিত্তরঞ্জন দাস তখন ঢাকাতে জাতীয় কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি, এবং স্বরাজ পার্টির একটা পত্রিকা, স্বরাজ পত্রিকাও চালু হয়েছিল, যেই কারণে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রপোজাল দিয়েছিলেন যে এই স্বরাজ পার্টির পত্রিকার তিনি সম্পাদক, তিনি সাব এডিটর হিসেবে কাজ করবেন, সহ সম্পাদক হিসেবে, অথবা জাতীয় শিক্ষালয় তিনি নিম্ন ক্লাসে পড়াবেন, এই ছিল ওনার প্রপোজাল। এছাড়া তিনি মনে করতেন এই স্বরাজ পার্টির আরো কিছু কাজ করা উচিত, যেমন একটা গবেষণা রিসার্চ কমিটি তৈরি করা উচিত, একটা ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা উচিত এইভাবে, এবং একটা ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা উচিত এবং প্রচারের জন্য একটা কমিটি তৈরি করা উচিত, যাদের কাজ হবে বিভিন্ন বই ছাপানো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এবং দেশের উন্নতির জন্য, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে, যেমন ফরমেশন অফ ডেভেলপমেন্ট অফ ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রি, দেশীয় শিল্প গড়ে তোলা, জেল থেকে কারাগারদের, জেলবন্দীদের মুক্ত করা, এই প্রপোজালগুলো নিয়ে কিছু বই ছাপানো উচিত এবং সেই বইগুলো সকলকে বিনা পয়সায় বিতরণ করা হবে, এই ছিল ওনার প্রস্তাব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে। এবং তিনি এই আইসিএস চাকরি ছাড়বার আগে অনেক ভেবেছিলেন। চিত্তরঞ্জন দাসের সাথে আলোচনা করবার উদ্দেশ্য ছিল যে মা বাবা দাদাকে বলে উনি আইসিএস এর চাকরি ছাড়বেন। দেশবন্ধু সুভাষচন্দ্র বোস, তখন উনি নেতাজি হননি, কিন্তু উনি মা বাবাকে কি বলবেন, আইসিএস এর চাকরি ছেড়ে উনি কি করবেন, যেই কারণে উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে আলোচনা করেছিলেন। 1925 সালে চিত্তরঞ্জন দাস মারা যান, 1925 সালে 16ই জুন। সুতরাং দেশ নায়ক হিসেবে, দেশবন্ধু হিসেবে জাতীয় কংগ্রেস বা আমাদের দেশ তাকে খুব অল্প সময়ের জন্য পেয়েছিলেন, এবং দেখা যায় যে ওনার মৃত্যুর পর স্বরাজ পার্টি কিন্তু আর বেশি দিন কাজ করতে পারেনি। সেখানে কমিউনালিজম ঢুকে পড়ে, কারণ যে সেন্ট্রাল অ্যাসেম্বলি তৈরি হয়েছিল সেখানে জিন্না ইন্ডিপেন্ডেন্ট মেম্বার ছিল। সেন্ট্রাল অ্যাসেম্বলিতে যখন স্বরাজ পার্টি দল গঠন করেছিল সেখানে তারা মেজরিটি পেয়েছিল, কিন্তু তার সাথে কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তার মধ্যে একজন ছিলেন জিন্না। এবং ব্রিটিশরা আমরা জানি সবসময় ডিভাইড অ্যান্ড রুলের চেষ্টা করে গেছে। যখন চিত্তরঞ্জন দাস মারা গেলেন তখন স্বরাজ পার্টির মধ্যে অলরেডি যে বিরোধটা ছিল সেই বিরোধটা বাড়ানো আরো সহজ হলো, এবং তাতে সাম্প্রদায়িকতার বীজও কিন্তু ঢুকে পড়েছিল, যেই কারণে স্বরাজ পার্টি আর বেশি দিন কাজ করতে পারলো না চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে। কারণ চিত্তরঞ্জন দাস এমন একটা মানুষ ছিলেন, তিনি বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে, বিভিন্ন মতের মানুষকে নিয়ে কাজ করতে পারতেন। এবং চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বোস অনেকদিন 8 মাস প্রায় একই কারাগারে ছিলেন, প্রেসিডেন্সি সেলে তো একই পাশাপাশি সেলে ছিলেন, এবং সেই সময় চিত্তরঞ্জন দাসের দেশ সেবার করবার দায়িত্ব ছিল সুভাষচন্দ্র বোসের ওপর, এবং তারা অনেকদিন পাশাপাশি কারাগারে ছিলেন। সেই সময় তাদের কারাগারে ঘনিষ্ঠতা অনেক বেশি বেড়েছিল। এবং 1925 সালে যখন চিত্তরঞ্জন দাস 16ই জুন মারা যান, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস মান্দালয় জেল থেকে উনি 6ই জুলাই চিঠি লিখছে যে আমাদের বাসন্তী দেবী, তার স্ত্রী ছিল বাসন্তী দেবী, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, জাতীয়তাবাদী আন্দোলনকারী ছিলেন, এবং জাতীয়তাবাদী আন্দোলনে যে নারীরা যোগ দিয়েছিল তার মধ্যে বাসন্তী দেবী একটি উল্লেখযোগ্য নাম। এবং বাসন্তী দেবীকে সুভাষচন্দ্র বসু চিঠি লিখে বলছেন যে আপনি আজ শুধু চিররঞ্জন দাসের মা নন, আপনি আজ নিখিল বঙ্গের মা। এবং কারাগারে থাকাকালীন উনি চিত্তরঞ্জন দাসকে যেহেতু চিনেছিলেন সঠিকভাবে, বলেছিলেন যে এই প্রথম আমি একজন খাঁটি মানুষকে ছিলাম এবং খাঁটি মানুষকে চিনলাম। এবং চিত্তরঞ্জন দাসের সাথে তার যখন প্রথম দেখা হয়, সুভাষচন্দ্র বসু তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, বলেছিলেন সেই ঘটনা, সেই মুহূর্ত, সেই দৃশ্য, সেই সময় যা কথা হয়েছিল তা আমার চিত্রপটে অঙ্কিত হয়ে আছে এবং তা চিরকাল অঙ্কিত থাকবে। বলা হয় যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো একজন মেন্টার বা গুরু বা এরকম একজন দেশনায়কের সংস্পর্শে সুভাষচন্দ্র বসু এসেছিলেন বলেই
হয়তো পরবর্তীকালে আমরা সুভাষচন্দ্র বসুর মধ্যেও একজন মহান স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক পেয়েছিলাম, এবং যে দেশনায়ককে প্রায় সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ নেতাজি নামে সম্বোধন করেছিল, সম্মান দিয়েছিল। এই দুই দেশনায়কের মিলন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের একটি উজ্জ্বল অধ্যায়। নমস্কার।